হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপার সমাধান করব। 8 নম্বর মডেল কোশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ, যেটা পেজ নম্বর 565-তে রয়েছে। তো এই পেজের আমরা এমসিকিউ আর এসএকিউ নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রথম প্রশ্নতে দেখো আমরা কি দেখছি, একেরটা কোনো অংশীদারি ব্যবসায়ী দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত দিয়ে দিয়েছে 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে। তাহলে 1/2 আর 1/3 যদি দিয়ে দেয়, আমরা জাস্ট কি করব বলো তো, এটাকে ক্রস গুণ করব, মানে কোনাকুনি গুণ করব। 3 দিয়ে 1কে গুণ করলে 3 1কে 3 হয়, আর 2 দিয়ে 1কে গুণ করলে 2 1কে 2 হয়। তো আমরা পাচ্ছি 3:2। তাহলে 3:2 দেখো অপশন বিতে রয়েছে, ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি 2 দাগেরটা, বলছে √2, তারপরে এখানে রুটের মধ্যে দেখো 3 রয়েছে, মানে কিউব √3, এটা 4th √5, আর এটা হচ্ছে 6th √6 মধ্যে রয়েছে। তো এদের মধ্যে কোনটা বৃহত্তম? দেখো, রুট মানে হচ্ছে আমরা জানি হচ্ছে হাফ, ঠিক আছে, আর এই 3-এর মাথায় কি বসবে? 1/3। এই 5-এর মাথায় বসবে হচ্ছে 1/4, আর এই 6-এর মাথায় বসবে 1/6। তো 2 3 4 6 এটার যদি আমরা লসাগু করি তাহলে 12 হয়। তাহলে 12 করতে গেলে দেখো, এটা যদি 12 করতে যাই তাহলে 12 করতে গেলে ওপরে আর নিচে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 আর এটা 12 হয়ে যাবে। এটা হয়ে যাবে 3 4 12, তার মানে 4/12। এটা 12 যদি আমরা করতে চাই তাহলে 3/12, আর এটা যদি 12 করতে চাই তাহলে 2/12, ঠিক আছে, 2/12 হবে এটা। এবার আমরা কি করব, দেখো 2⁶ পাচ্ছি, তার হচ্ছে 1/12, তারপরে 3⁴ পাচ্ছি, সেটা 1/12, 5-এর কিউব পাচ্ছি, সেটাও 1/12, আর 6-এর স্কোয়ার পাচ্ছি, সেটাও 1/12, ঠিক আছে, টু দি পাওয়ারে সব কটা বেরিয়েছে। এবার দেখো 2⁶, আমরা জানি যে 2⁴ মানে হচ্ছে 16, তারপরে 16 দুগুণী হচ্ছে 32, 32 দুগুণী 64, এটা 64 হচ্ছে। এটা হচ্ছে 3⁴ মানে হচ্ছে 81, 5-এর কিউব মানে আমরা জানি 125, 5 5 25, আর 5 25 125, আর 6-এর স্কোয়ার 36। তাহলে আমরা দেখতে পাচ্ছি 125টা হচ্ছে সব থেকে বড়, অর্থাৎ 5 যেটা রয়েছে, অর্থাৎ 4th যেটা রয়েছে এর মধ্যে, রুটের মধ্যে, সেটা হচ্ছে সঠিক উত্তর। তো আমরা এটা পেয়ে গেলাম, কিসে রয়েছে? অপশন এতে রয়েছে, ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা দেখো পরেরটায়, 3 দাগেরটা, কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে 17 সেমি। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? একদম সোজা অঙ্ক। আমরা জানি বৃত্তটার বৃহত্তম জ্যা যেটা হয় সেটাই কিন্তু বৃত্তের ব্যাস হয়। তাহলে ব্যাস যদি 17 হয়, ঠিক আছে, ব্যাস যদি 17 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 17-র অর্ধেক হয়ে যাবে। তাহলে 17কে জাস্ট আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 8.5। তাহলে 8.5 আমরা দেখতে পাচ্ছি কততে রয়েছে? অপশন ডিতে রয়েছে, অপশন ডি হচ্ছে একদম সঠিক উত্তর। চলে আসছি আমরা 4 দাগেরটা, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এক্স প্লাস ওয়াই সাইন থিটার বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে 9 এবং 7। এক্স এর মান আমাদেরকে বের করতে বলেছে। আমরা কি করে বের করব? দেখো, এক্স প্লাস ওয়াই রয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে সাইন থিটার যদি আমরা বৃহত্তম মান ধরি, তাহলে বৃহত্তম মান ধরলে এটা কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে 1, এটা যদি 1 ধরি তাহলে ওয়াই গুণ 1 হচ্ছে, ঠিক আছে। আমরা জানি সাইন থিটার বৃহত্তম মান 1, তাই ওয়াই গুণ 1 ইকুয়াল টু বলে দিয়েছে 9। আর ক্ষুদ্রতম মান মানে আমরা জানি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, মানে -1 হচ্ছে ক্ষুদ্রতম মান। মনে রাখবে যে আমরা যদি ফাংশন করে দিই, ঠিক আছে, তোমরা হয়তো এইভাবে বুঝতে পারবে না, আমি তোমাদেরকে একটু ভেঙে বোঝাচ্ছি। আমরা যদি ফাংশন অফ এক্স ধরি তাহলে এর যে মানটা বেরোবে, ঠিক আছে, আমরা প্রথমে এর মানটা আগে কি লিখবো? লিখে নিচ্ছি হচ্ছে এক্স প্লাস ওয়াই সাইন থিটা, এটাকে আমরা পুরোটাকে ধরলাম ফাংশন অফ এক্স। এবার দেখো, ফাংশন অফ এক্সের যদি আমরা মানটা বৃহত্তম করি, বৃহত্তম, তাহলে বৃহত্তম মান হবে, যদি বৃহত্তম মান কখন হবে? যদি সাইন থিটার মানটা 1 হয়, ঠিক আছে, এর মানটা বৃহত্তম কখন হবে? যখন সাইন থিটার মানটা 1 হবে।
আর ক্ষুদ্রতম কখন হবে বলো তো? ক্ষুদ্রতম হবে যদি যে সাইন থিটাটা রয়েছে তার মানটা -1 হয়। এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? বৃহত্তম যদি মান আমরা করি তাহলে সাইন থিটার মান 1 ধরতে হবে, আর যদি ক্ষুদ্রতম মান ধরি তাহলে আমরা সাইন থিটাটাকে -1 ধরবো। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা যদি প্রথমেরটা 1 ধরে করি তাহলে এক্স প্লাস ওয়াই পাচ্ছি, এবং এক্স প্লাস ওয়াইয়ের মান বলে দিয়েছে 9, আরেকটাতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই যেটার মান বলে দিয়েছে হচ্ছে 7। তাহলে আমরা যদি অপনয়ন করি তাহলে দেখো ওয়াই কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2x ইকুয়াল টু, এটা যোগ করলে আমরা জানি 16 হয়। তাহলে এক্স এর মান 16কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 8 বেরোয়, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এক্স এর মান চেয়েছিল 8, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এর মান 8, এক্স এর মান এখানে 8 অপশনে নেই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স এর মান এখানে 8 আসছে, কিন্তু অ্যাকচুয়ালি অপশনে তো 8 নেই। এবার দেখো তোমাদের একটা জিনিস বলে রাখি, এটা অরিজিনাল অ্যান্সার কিন্তু 8। এবার ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী আমরা সাইন থিটার যে মানটা -1 ধরছি, অ্যাকচুয়ালি সেটা এখানে সর্বনিম্ন মানটা হচ্ছে 0, ঠিক আছে? মনে রাখবে এই যে মানটা যে ধরছো, এই যে -1টা ধরছো, এই জায়গাটা কিন্তু 0 হবে। তাহলে এই জায়গাটা যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি এক্স প্লাস ওয়াই ইন্টু 0, এবং এটার মান তো বলে দিয়েছে হচ্ছে 7। তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি হচ্ছে 7, ঠিক আছে? এক্স এর মান আমরা কি পাচ্ছি? 7 পাচ্ছি, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? যেটা আমরা অপশান বিতে পাচ্ছি। এইভাবে কিন্তু তোমরা করতে পারো, কিন্তু অরিজিনাল অ্যান্সারটা হচ্ছে 8, ঠিক আছে? চলে আসছি আমরা 5 দাগের অঙ্কটায়। বলছে একটি শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 20% বাড়ালে আয়তন কতটা বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে আমরা কি করে করব দেখো, আমরা এখানে 5 দাগ দিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে V1 এর মান বের করব, 1/3 পাই, এটা হয়ে যাবে হচ্ছে 100। প্রথমে আমরা এটাকে 100 ধরে নিলাম, তার স্কোয়ার ইন্টু এইচ। আর V2 এর মানটা আমরা বের করছি 1/3 পাই 120 স্কোয়ার ইন্টু এইচ, এটা আমরা করে দিলাম। এবার V2 থেকে যদি আমরা V1 মাইনাস করি তাহলে 1/3 পাই এইচটা থাকবে, আর ব্র্যাকেটের মধ্যে 120 স্কোয়ার থেকে 100 স্কোয়ার বিয়োগ করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে বিয়োগ করব দেখো, 1/3 পাই এইচ 120 যদি স্কোয়ার করো, ঠিক আছে, এটাকে তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও করতে পারো, অথবা 120 স্কোয়ারও করতে পারো। 120 স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার করে দেবে 144, আর দুটো শূন্য, 100 স্কোয়ার করলে হচ্ছে টোটাল 4টে শূন্য করে দেবে। তাহলে 1/3 পাই এইচ ইন্টু, এটা যদি আমরা বিয়োগ করি দুটো শূন্য, আর এটা কেটে গেলে হচ্ছে 44 আর দুটো শূন্য, মানে 4400। তাহলে 4400 আমরা পেয়ে গেলাম। এবার কি করব বলো তো, শতকরা কতটা বৃদ্ধি পাচ্ছে আমাদেরকে বের করতে হবে। তাহলে বৃদ্ধির হার যদি আমরা বের করি, তাহলে বৃদ্ধির হার আমরা কি করে বের করব? তোমরা জানো প্রথমে যেটা বেরোলো 1/3 পাই এইচ ইন্টু 4400 বাই দিয়ে আগে থেকে যেটা ছিল, আগে থেকে 1/3 পাই, তারপরে কি ছিল 100 স্কোয়ার ইন্টু এইচ, আর বাই ইন্টু দিয়ে 100, ঠিক আছে? এবার দেখো কাটাকুটিটা 1/3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, আর এইচ এইচ কেটে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে 4400। নিচে দেখো 100 স্কোয়ার মানে হচ্ছে দুটো 100, আর ইন্টু দিয়ে আরেকটা 100, 100 100 কেটে যাচ্ছে, আবার দুটো করে শূন্য কেটে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কত? 44% অ্যান্সার পাচ্ছি, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা অ্যান্সার আমরা কত পেলাম? 44%। 6 দাগেরটা দেখো, যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় যদি শূন্য হয় তবে তাদের মধ্যে একটি সংখ্যা অবশ্যই শূন্য হবেই হবে, ঠিক আছে? এটা তো একদম সিম্পল একটা লজিক, এটা তোমরা আশা করি পারবে। চলে আসছি 2 দাগের একেরটা। কোনো গাড়ির বর্তমান মূল্য পি টাকা, বার্ষিক মূল্য হ্রাসের হার R% হলে n বছরে মূল্য হ্রাসের পরিমাণ কত হবে আমাদেরকে বের করতে বলেছে। একদম সোজা, পি মাইনাস পি ইন্টু 1 মাইনাস R/100⁴n, এটা হচ্ছে সূত্র। জাস্ট সূত্রটা বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? পি মাইনাস পি ইন্টু 1 মাইনাস R/100⁴n, এটা বসিয়ে দেবে। 2 দাগেরটা বলছে এক্স স্কোয়ার মাইনাস যে 5x রয়েছে এটার বীজদ্বয় কত হবে। দেখো এটা একদমই সহজ অঙ্ক,
এক্স স্কোয়ার সমান সমান যে 5x আছে সেটাকে আমরা 5x-টাকে বাদিকে নিয়ে চলে আসলাম। এক্স যদি কমন যায় তাহলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 পড়ে থাকে, তাহলে এক্স এর মান আমরা একটা 0 পাচ্ছি আর এক্স এর মান আমরা একটা 5 পাচ্ছি। ঠিক আছে, এক্স এর মান আমরা একটা 5 পাচ্ছি, তাহলে 0 এক জায়গায় লিখবো আর 5 আরেক জায়গায় লিখবো। ঠিক আছে, 0 এবং 5। 3 দাগেরটা বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যায়। এটা হচ্ছে সমকৌণিক বিন্দু দিয়ে যায়, সমকৌণিক বিন্দু। ঠিক আছে, সমকৌণিক বিন্দু দিয়ে যায়। 4 দাগের অঙ্কটা দেখো কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের √3 গুণ হলে শঙ্কুর শীর্ষকোণ কত হবে সেটা বের করতে বলেছে। তো আমরা যদি একটা শঙ্কু আঁকি, ধরো এটা হচ্ছে শঙ্কু, এটা হচ্ছে শঙ্কু, এটার এই পুরোটা কিন্তু আমাদেরকে বের করতে বলেছে, এইটা পুরোটাকে আমরা শীর্ষকোণ বলে থাকি। তাহলে আমরা কি করব, এই যে এটার যে মানটা সেটা ব্যাসার্ধের √3 বলে দিয়েছে, তাহলে এই মানটাকে আমরা এইচ ধরে নিচ্ছি আর নিচের মানটাকে আমরা আর ধরে নিচ্ছি। তাহলে এইচ এর মানটা বলেছে √3r। ঠিক আছে, এটা বলে দিয়েছে। এবার এর সাপেক্ষে এই যে এইটা দেখতে পাচ্ছ, এটাকে যদি আমরা ধরে নিই কিছু একটা, এটা এই কোণটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে থিটা কোণ। তাহলে ট্যান থিটার সাপেক্ষে, এটার সাপেক্ষে আমরা জানি এটা হচ্ছে লম্ব, এই যে নিচেরটা লম্ব অর্থাৎ ব্যাসার্ধটা লম্ব, তার মানে আর এর জায়গায় আর লিখলাম। আর তারপরে হচ্ছে ভূমিটা হচ্ছে এইচ, r/h। তাহলে ট্যান থিটার মান আমরা r/h যদি করি, তাহলে আর এর জায়গায় আর থাকবে আর এইচ এর জায়গায় আমরা লিখতে পারি √3r। তাহলে আর কেটে গেলে 1/√3 হবে, আর 1/√3 আমরা জানি হচ্ছে ট্যান 30 ডিগ্রিতে হয়। তার মানে আমরা থিটার মান পেয়ে গেলাম হচ্ছে 30 ডিগ্রি কোণ। তাহলে আমাদের এই ছোট্ট ছোট্ট যে মানটা, মানে এই ছোট্টটাকে আমরা বলি হচ্ছে অর্ধ শীর্ষকোণ। তাহলে অর্ধ শীর্ষকোণের মান যদি 30 ডিগ্রি বেরোয়, তাহলে সম্পূর্ণ সম্পূর্ণ মানে গোটাটার মান তাহলে কত ডিগ্রি বেরোবে, 60 ডিগ্রি বেরোবে। ঠিক আছে, ঠিক আছে, অর্ধেকটা যদি 30 ডিগ্রি বেরোয় তাহলে পুরোটা কত ডিগ্রি বেরোবে, 60 ডিগ্রি বেরোবে। এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। 5 দাগেরটা বলছে একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তনটা কত হবে। তো দেখো এটা খুবই সহজ, আমরা কি করব, পাই তারপরে 2r এর স্কোয়ার ইন্টু 2h করে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাই ইন্টু r স্কোয়ার ইন্টু h, আর 2 এর স্কোয়ার 4, 4 দুগুণি 8, অর্থাৎ 8 গুণ হচ্ছে। তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে 8 গুণ বৃদ্ধি পায়। 6 দাগেরটা বলছে এই সংখ্যাগুলোর মধ্যমা কত। তাহলে 2 এর সাথে 5 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 3 আর 4। 3 আর 4 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো, 3 আর 4 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে 7-এর অর্ধেক হচ্ছে, 7-এর অর্ধেক মানে হচ্ছে 3.5। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 3.5। চলে আসছি আমরা দেখো 3 দাগের অঙ্কটায়। 3 দাগের একেরটা কি বলছে, বলছে নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। তো সরল সুদ কোনো মতেই চক্রবৃদ্ধি সুদের বেশি হয় না, এটা একটা কমন সেন্সের ব্যাপার রয়েছে। ঠিক আছে, এটা আশা করি তোমরা জানো। তো এটা আমরা এই কারণের জন্য মিথ্যা লিখবো, এটাকে প্রমাণ করার কোনো দরকার নেই, কারণ সরল সুদ চক্রবৃদ্ধি সুদের থেকে সবসময় ছোটই হয়, বড় হয় না। চলে আসছি আমরা 2 দাগেরটায়, এ ও বি সরল ভেদে থাকলে এ বিটা কি ধ্রুবক হবে। তো আমরা এখানে যাচাই করে নিচ্ছি, দেখো এ ভ্যারিজাস যদি বি করি তাহলে এ সমান সমান কে বি ধরবো, আর a/b সমান সমান কে হচ্ছে, অর্থাৎ গুণে থাকলে ধ্রুবক হচ্ছে না, এই কারণের জন্য আমরা এটাকে মিথ্যা লিখবো। ঠিক আছে, চলে আসছি 3 দাগেরটা। দেখো 3 দাগেরটা বলছে ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়াম AB আর ডিসিটা যদি সমান্তরাল হয়, ঠিক আছে, তাহলে ABC 85 ডিগ্রি হলে BCDটা কি 95 হচ্ছে। তাহলে আমরা একটা সামান্তরিক আগে, সামান্তরিক নয়, ট্রাপিজিয়াম আমরা এঁকে নিলাম, এটার নামকরণ করলাম A, এটা B, এটা C, এটা D। ঠিক আছে, এবার বলেছে ABC যদি 85 ডিগ্রি হয়, ABC যদি 85, ABC অর্থাৎ এটা যদি 85 ডিগ্রি হয়, তাহলে ADC মানে এই কোণটার মান তো আমরা বের করতে পারবো। তাহলে ADC কোণের মান আমরা কি করে বের করব, 180 থেকে যদি 85 বিয়োগ করে দিই, তাহলে এটা আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি, 95 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা জানি দেখো ADC আর BCD পাশাপাশি যে দুটো কোণ রয়েছে, এই দুটো কোণ যোগ করে আমরা কত পাবো,
180 ডিগ্রি পাওয়ার কথা, এই দুটো। তার মানে একটা তো আমরা পেলাম 95, ঠিক আছে, আর এই যে সি কোণটা এইটাও তো বলে দিয়েছে 95, ঠিক আছে, দুটোই তার মানে 95 95 যদি যোগ করি তাহলে 9 দুগুণে 18 19, 190 ডিগ্রি হয়ে যাচ্ছে, যেটা কোনোদিনই সম্ভব নয়, ঠিক আছে, কোনোদিনই সম্ভব নয় বলেই এটা আমরা কি লিখবো, মিথ্যা লিখবো, ঠিক আছে, এটা মিথ্যা হবে এই কারণের জন্য। এবার যদি বলো যে স্যার এটা তাহলে অরিজিনাল কত কোণ হওয়া উচিত ছিল, এটা জাস্ট 85 ডিগ্রি হওয়া উচিত ছিল, ঠিক আছে, এটা 85 ডিগ্রি হতো, তাহলে 85 আর 95 যোগ করে দেখবে 180 ডিগ্রি হবে। 4 দাগেরটা চলে আসছি, এখানে বলেছে যে এই কোণগুলোর মান কি এক হচ্ছে, তাহলে আমরা কি করব দেখো, ট্যান 43 ডিগ্রি, তারপরে রয়েছে ট্যান 44 ডিগ্রি, ঠিক আছে, এরকম করে করে রয়েছে হচ্ছে ট্যান 45 ডিগ্রি, তারপরে রয়েছে ট্যান 46 ডিগ্রি, আর তারপরে রয়েছে ট্যান 47 ডিগ্রি। আমরা কি করব, ট্যান 43 ডিগ্রির পাশেই এই যে ট্যান যে 47 ডিগ্রি দেখতে পাচ্ছ, এটাকে পূরক কোণ অনুযায়ী চেঞ্জ করে দেবো, পূরক কোণ অনুযায়ী চেঞ্জ করলে এটা হয়ে যাবে কট 43 ডিগ্রি। আবার দেখো ট্যান 44 ডিগ্রি আছে, আর এই যে ট্যান 46 ডিগ্রি দেখতে পাচ্ছ, এটাকেও পূরক কোণ অনুযায়ী আমরা ট্যান 44 ডিগ্রি করে দেবো, আর পড়ে থাকছে হচ্ছে জাস্ট সিঙ্গেল একটা সংখ্যা ট্যান 45 ডিগ্রি। এবার দেখো ট্যান আর কট পাশাপাশি যদি বসে তাহলে আমরা জানি এক হয়, তাহলে 1 গুণ 1, কারণ আমরা ট্যান 45-এর মানও জানি 1, তার মানে 3টে 1 গুণ করলে অ্যান্সার একই হয়, তাহলে অ্যান্সার 1 মানে এখানে অ্যান্সার 1 দেওয়া রয়েছে, তাই এই কারণের জন্য এটাকে আমরা সত্য লিখবো, 4 দাগেরটা সত্য হবে। চলে আসছি 5 দাগেরটা, বলছে কোনো সমকোণী চৌপলে কর্ণের দৈর্ঘ্য এক্স রয়েছে, তো আমরা জানি এক্স এর মান হচ্ছে 4, তারপরে রয়েছে তল সংখ্যা 6, আর তারপরে রয়েছে মাত্রা সংখ্যা, মাত্রা আমরা জানি 3টে হয়, 10 আর 3-এ 13 হচ্ছে, তার মানে এটা সত্য, ঠিক আছে, এটা একদম সত্য হবে। 6 দাগেরটা সংখ্যাগুলোর মান বের করতে গেলে 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ যৌগিক গড়, এটা একদমই ডাইরেক্ট সূত্রটাই লিখে দিয়েছে, তাই এটা সত্য হবে, ঠিক আছে, এটা ডাইরেক্ট সূত্রটা লিখে দিয়েছে। এবার করব দেখো 4 দাগের 1-এর প্রশ্নটা বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে 3 গুণ হলে কত বছরে তা 27 গুণ হবে আমাদেরকে বের করতে হবে। তা আমরা প্রথমে কি করব, প্রথমে বলে দিয়েছে দেখো 3 গুণ টাকা হচ্ছে, তাহলে 3p সমান সমান আমাদের সূত্র হচ্ছে p ইন্টু 1 প্লাস r/100 n। এখান থেকে দেখো পিপি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধু 3, আর ব্র্যাকেটে পড়ে থাকছে 1 প্লাস r/100 n। এবার বলেছে 27 গুণ হয়ে যাবে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 27p সমান সমান p ইন্টু 1 প্লাস r/100, আর টু দি পাওয়ার এবার আমরা লিখবো হচ্ছে এক্স, ঠিক আছে, আমরা এক্স ধরে নিলাম, এক্স বছরে 27 গুণ হবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে পিপি কেটে যাচ্ছে, 27-এর জায়গায় 27 লিখলাম, 1 প্লাস r/100 আর টু দি পাওয়ার এক্স। 27কে যদি আমরা ভাঙি তাহলে 3-এর কিউব হয়, আর এই পাশে যা আছে আমরা তাই হুবহু বসিয়ে দিলাম। এবার দেখো 3 মানে তো আমরা জানি এই রাশিটা, 3-এর মান তো এই রাশিটা, তাহলে আমরা বসিয়ে দেবো 1 প্লাস r/100, আর টু দি পাওয়ার কী হবে বলো তো, এখানে 3 আছে আর এখানে n আছে, তাহলে এটা হয়ে যাবে 3n, ঠিক আছে, আর এই পাশে যা ছিল আবার সেম টু সেম জিনিস বসে যাবে। এবার সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি এই দুটো সেম রাশি, মানে বেসটা হচ্ছে সেম, তাহলে আমরা এক্স এর মান বলতে পারি কত হবে, 3n। তাহলে এক্স এর মান যদি 3n হয় তাহলে আমরা উত্তরে লিখে দেবো যে 3n বছরে 27 গুণ হবে, ঠিক আছে, এইভাবে তোমরা উত্তরটা লিখে দেবে। চলে আসছি 2 দাগেরটা, 3 বন্ধু এ বি ও সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ তাদের কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে তাদের 29,260 টাকা আয় হয়, তাহলে তারা বলেছে তাদের কাজের জন্য এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি সেটা আমাদের জানতে চেয়েছে। তো আমরা কিভাবে করব দেখো 2 দাগের অঙ্কটা, প্রথমে আমরা আয়ের ওই ভাগটা করে নেব, বলেছে 29,260 টাকার বলেছে প্রথমে 2/5 অংশ, তাহলে 5 দিয়ে যদি আমরা এটাকে কাটাকুটি করি তাহলে 5 দিয়ে এটাকে কাটাকুটি যাচ্ছে, 5 5 25,
তারপরে 42, 5 8 40, তারপরে হচ্ছে 5 5 আবার 25, আর 25 10, 5 দুগুণি 10। তার মানে এটা আমরা পাচ্ছি হচ্ছে 2 দুগুণি 4, 5 দুগুণি হচ্ছে 10, 8 দুগুণি 16, আর 1 17, আর 5 দুগুণি 10, আর 1 11, 11,704 টাকা আমরা পেয়ে যাচ্ছি। এবার এই 11,704 টাকার আমরা প্রথমে এর মান বের করব। এর অনুপাতটা হচ্ছে 3, আর বাই দিয়ে টোটাল হচ্ছে 7। ঠিক আছে, আমরা প্রথমে যারটা বের করছি এটা হচ্ছে এর মূলধনটা আমরা এর লভ্যাংশটা আমরা বের করছি। দেখো যেটা 3 দিয়েছিল, এর বের করবো আর বি এর বের করবো। বি মানে 2 দিয়েছিল, তাহলে প্রথমে আমরা এর লভ্যাংশটা বের করছি। 7 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, 7 একে 7, 8 9 10 11, 6 7 42, 43 44 45 46 47, মানে 50, 7 7 49, আর 7 দুগুণি 14। তাহলে আমরা যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে 3 দুগুণি 6, 3 7 21, 3 6 18 19 20 0, আর 3 1 3 4 5, 5,016 টাকা হচ্ছে এর লভ্যাংশ। ঠিক আছে, আমরা সেম টু সেম প্রসেসে বি এরও বের করব। 11,704 আর গুণ হবে 2/7, তাহলে এটারও কাটাকুটি কিন্তু সেম সংখ্যায় বেরোবে, 1672 বেরোবে। আর 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে 3344 টাকা বেরোচ্ছে। ঠিক আছে, এবার প্রশ্ন করেছে যে এর মানটা বি এর মানের থেকে কতটা বেশি। তাহলে আমরা জাস্ট বিয়োগ করে দেবো 5,016 থেকে 3344 টাকা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে এটা 2, এটা 7, এখানে আসছে কত, 3 আর 4 মানে হচ্ছে 6, আর এটা 1, তার মানে 1672 টাকা অ্যান্সার আসছে। ঠিক আছে, এইভাবে করতে হবে। আমি কিন্তু শর্টকাটে করেছি, তোমরা একটু লিখে লিখে করে নিও। 3 দাগেরটা কি বলছে, আলফা বিটা যদি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 এর দুটি বীজ হয় তাহলে এইটার মান কত আমাদেরকে বের করতে বলেছে। 3 দাগেরটা দেখো, আমরা 3 দাগ দিলাম। প্রথমে আমাদেরকে যেটা বের করতে হবে আলফা বিটার মান। তাহলে আলফা বিটার মান আমরা বের করব কিভাবে, বের করব হচ্ছে আর বাই পি করে। ঠিক আছে, আর বাই পি। আর আলফা প্লাস বিটার মান আমরা বের করব কিভাবে, মাইনাস বি বাই এ। এখানে মাইনাস বি হচ্ছে কিউ আর এ হচ্ছে পি। ঠিক আছে, এবার আমরা কি করব ভালো করে দেখো, এই পি দিয়ে ক্রস গুণ আমরা করতে পারি। তাহলে বা দিয়ে পি আলফা প্লাস পি বিটা এটা আমরা লিখতে পারি ইকুয়াল টু মাইনাস কিউ। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমরা পি আলফার মান বের করি তাহলে আমাদেরকে কি করতে হবে, পি আলফার মান যদি আমরা বের করি বা আমরা যদি এখানে শুধুমাত্র মাইনাস কিউটাকে নিয়ে আসি প্লাস কিউ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস পি বিটা। প্রথমে এটা বের করলাম। আর যদি আমরা পি বিটাকে রেখে প্লাস কিউ যদি করি তাহলে পুরো থাকবে মাইনাস পি আলফা। ঠিক আছে, আমরা দুটো মানই কিন্তু বের করে রাখলাম। ঠিক আছে, দুটোই কিন্তু আমাদের কাজে লাগবে। এবার দেখো অঙ্কটাতে কি দিয়েছে, 1/পি আলফা প্লাস কিউ, তার দিয়েছে কিউব, আবার প্লাস দিয়ে 1/পি বিটা প্লাস কিউ তার কিউব দিয়েছে। তা আমরা প্রথমে কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে পি আলফা প্লাস কিউ এর যে মানটা সেটা আমরা আগে থেকেই ধরে রেখেছিলাম। তাহলে আমি জাস্ট এখানে বসিয়ে দেব মাইনাস পি বিটা তার হোল কিউব। ঠিক আছে, তার হোল কিউব। আর এটাতেও আমরা তার আগে থেকে মান বের করে রেখেছিলাম মাইনাস পি আলফা তার হোল কিউব। তাহলে পরের লাইনে আমাদের কি যাচ্ছে, পরের লাইনে আমরা এখানে লিখতে পারি মাইনাস পি কিউব তারপরে বি কিউব, এটা আমরা লিখতে পারি। আর এটাও কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, ভালো করে দেখো এখানে আমরা এই মাইনাসটার জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, আর এটা 1/পি কিউব আর আলফা কিউব হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি এতদূর বুঝতে পেরেছো। এবার -1/পি কিউব যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কমন নিলে পড়ে থাকবে কি 1/বিটা কিউব। ঠিক আছে, 1/বিটা কিউব, আর প্লাস দিয়ে এটা পড়ে থাকবে 1/আলফা কিউব। ঠিক আছে, এটা ব্র্যাকেটের মধ্যে পড়ে রয়েছে। এবার আমরা কি করব, -1/পি কিউব রয়েছে, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আলফা কিউব ইন্টু বিটা কিউব,
ওপরে যাবে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে এটার আমরা সূত্র জানি, 1/p কিউবটা লিখলাম, আর ওপরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা ফেলে দেবো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমরা জানো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর নিচে বাই দিয়ে আমরা দিয়ে দেবো এ কিউব মাইনাস বি কিউব। এটা পুরোটা থার্ড ব্র্যাকেটে। -1/p কিউব আবার লিখলাম। এবার আমরা কি করব, মান বসিয়ে দেবো। দেখো আলফা প্লাস বিটার মানটা আমরা কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম। দেখো আলফা প্লাস বিটার যে মানটা -q/p এটা, আর আলফা বিটার মান হচ্ছে r/p। এটা আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো। তাহলে প্রথমেরটা লিখবো -q/p তার হোল কিউব -3 ইন্টু r/p, আর ইন্টু দিয়ে -q/p, আর বাই দিয়ে কি রয়েছে, বাই দিয়ে রয়েছে হচ্ছে আলফা বিটার মান হচ্ছে r/p তার হোল কিউব হয়ে যাবে, এবং এটা পুরোটা থার্ড ব্র্যাকেটে বসবে। নেক্সট লাইনে কি হচ্ছে দেখো, -1/p কিউব লিখে দিলাম। তাহলে এটা হয়ে যাবে কিউ কিউব, আর বাই দিয়ে পি এর কিউব -3 ইন্টু, আচ্ছা এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে আর কিউ, পুরোটা আমি একসাথে লিখে দিচ্ছি 3r কিউ, আর বাই দিয়ে পি স্কোয়ার। ঠিক আছে, এটা আসছে পি স্কোয়ারে আসছে, আর আরেকটা বড় বাই দিয়ে এখানে আসছে কি আর এর কিউব বাই পি এর কিউব। ঠিক আছে, নেক্সট লাইনে আমরা যা আছে তাই আবার বসালাম। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে নিচে আসছে কি পি এর কিউব, ওপরে যাচ্ছে -q কিউব, আর প্লাস দিয়ে পি স্কোয়ার, মানে একটা পি থাকবে, তাহলে 3p/r কিউব, এটা লিখে দিলাম, আর বাই দিয়ে আর কিউব বাই পি কিউব রয়েছে, এটা লিখলাম। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটটা একটা একটু বড় করে হবে, আমি এটা একটা বড় করে দিয়ে দিলাম। এবার দেখো একটা জিনিস, এখানে পি কিউ আর পি কিউব কেটে যাচ্ছে, তাহলে -1/, এটা তো মাইনাস কেন দিয়েছি, এটা যেরকম ছিল সেরকমই থাকবে। এবার আমরা এটাকে কি করব, দেখো এটা এবার চলে আসছে হচ্ছে 3p কিউব, এটাকে লিখলাম, আর মাইনাস দিয়ে কি কিউব লিখলাম, আর বাই দিয়ে রয়েছে কি আর এর কিউব। ঠিক আছে, এবার কি করব, এটাকে আমরা জাস্ট গুণ করে দেব। এটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে দেখো এই যে মাইনাস দিয়ে এটাকে গুণ করলে প্রথমে প্লাস হয়ে যাবে, অর্থাৎ কিউব প্রথমে হবে, মাইনাস দিয়ে 3p কিউ হবে, আর বাই দিয়ে কি হবে p/q/r কিউব হবে, p/q/r কিউব হবে। ঠিক আছে, এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। এইভাবে তোমাদের করতে হবে, একটু বড় অঙ্ক কিন্তু এইভাবে ধৈর্য নিয়ে করতে হবে। চলে আসছি আমরা দেখো 4 দাগেরটায়। 4 দাগের অঙ্কটা খুব ইজি অঙ্ক, বইয়েরই অঙ্ক। a/b = c/d = e/f। আমরা এটা পুরোটাকে কে ধরে নেব। তাহলে পুরোটাকে যদি কে ধরো তাহলে কি হবে, এর মান বেরোবে হচ্ছে বি কে, সি এর মান বেরোবে হচ্ছে ডি কে, আর ই এর মান বেরোবে হচ্ছে এফ কে। ঠিক আছে, এবার অঙ্কের মধ্যে বসিয়ে দেবে যেটা অঙ্ক চেয়েছে, এখানে প্রতিটা অনুপাত চেয়েছে, তাহলে আমরা 3a + 4c - 5e এটা আমরা লিখলাম, আর বাই দিয়ে হচ্ছে 3b + 4d - 5f এটা আমরা লিখলাম। এবার আমাদেরকে কি করতে হবে বলো তো, মান বসাতে হবে। মান আমরা কি করে বসাবো, 3 আর এর মান দেখো এখানে বিকে রয়েছে, তার মানে আমরা লিখবো 3bk, প্লাস দিয়ে 4c এর মান আমরা জানি ডিকে, আর 5 এর ই রয়েছে, ই এর মান জানি আমরা এফ কে। বাই দিয়ে আমরা তাহলে কি লিখতে পারি, 3b + 4d - 5f। ওপর থেকে যদি কে কমন নিয়ে নাও তাহলে 3b + 4d - 5f এটা থাকছে, আর নিচেও কিন্তু দেখো সেম টু সেম জিনিস থাকছে। ঠিক আছে, ওপরে যা রয়েছে নিচেও কিন্তু তাই রয়েছে, আর ওপর আর নিচ যদি মিলে যায় তাহলে আমরা কি করতে পারি, এই দুটোকে কেটে দিতে পারি, তাহলে এটার সাথে এটা কেটে যাচ্ছে, আর কেটে গিয়ে অ্যান্সার কি আসছে কে। এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল প্রতিটি অনুপাত। কে মানে হচ্ছে প্রতিটি
অনুপাত, ঠিক আছে। এখানে প্রশ্ন করেছে যে প্রত্যেকটি অনুপাতের মান, তাহলে প্রত্যেকটা অনুপাতের মান তো কেই বেরোবে, আমরা তো কে ধরেছি তাই। নেক্সট 5 দাগ, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে যাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 7 সেমি। একটি বৃত্তের ব্যাস 6 সেমি হলে অন্য বৃত্তের ব্যাস কত হবে আমাদেরকে জানতে চেয়েছে। 5 দাগ দেখো, তাহলে প্রথমে আমরা কি করব, এটা একটা আমরা এঁকে নেব হচ্ছে বৃত্ত, ঠিক আছে, বহিঃস্পর্শ করেছে, এটা আমরা এঁকে নিলাম। এটা পয়েন্ট এ আর এইটার পয়েন্ট বি, এটা এ আর এটা হচ্ছে বি। আর এখানে যে টাচ করছে সেটার পয়েন্টটা আমরা ধরে নিলাম হচ্ছে সি, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে। তাহলে এখানে বলেছে এ থেকে বি, এটার একটা ব্যাসার্ধ বলে দিয়েছে 7 সেমি, ঠিক আছে। আর এ থেকে সি যেটা, সরি, এ থেকে বি এটা কেন্দ্র ছিল, দুটো বৃত্তের কেন্দ্র ছিল, সেই দুটো বৃত্তের কেন্দ্র হচ্ছে 7 সেমি। আর এসি হচ্ছে এই একটা বৃত্তের ব্যাসার্ধ, আমরা বের করে নেব 6/2 করে 3 সেন্টিমিটার বেরোবে। বাই 2 কেন করলাম, কারণ আগেরটা ব্যাস দিয়েছিল, ব্যাসার্ধ বের করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়। এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সিবির মান কত, তাহলে পুরোটা যদি 7 হয় আর তার থেকে যদি 3 বাদ দিই তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে সিবির মান হচ্ছে 4 সেন্টিমিটার, কিন্তু চেয়েছে দ্বিতীয় বৃত্তটার ব্যাস। তাহলে দ্বিতীয় বৃত্তটার ব্যাস আমরা কি করে বের করব, 4 গুণ 2, আর 4 গুণ 2 মানে তোমরা সবাই জানো 4 দুগুণে 8, 8 সেন্টিমিটার দ্বিতীয় বৃত্তটার ব্যাস বেরোবে, ঠিক আছে, ব্যাসার্ধ বেরোবে না, মানে ব্যাসার্ধ তো 4, ব্যাস 8 বেরোবে, ঠিক আছে। নেক্সট দেখো 6 দাগেরটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, ও কেন্দ্র থেকে এবি জ্যায়ের ওপর লম্ব রয়েছে ওপি, বর্ধিত ওপি বৃত্তটিকে সি বিন্দুতে ছেদ করে, যদি এবির মান 8 সেমি আর ডিসির মান 2 সেমি হয় তবে বৃত্তটির ব্যাসার্ধ কত আমাদেরকে বের করতে হবে। দেখো 6 দাগ দিলাম, আমাদের মেইন যেটা দরকার সেটা হচ্ছে ছবি, তাহলে ছবি আমরা এঁকে নিলাম। আঁকার পরে এখানে দেখো এটা রয়েছে একটা জ্যা, তারপরে কি করব, এখান থেকে এতদূর পর্যন্ত গেছে, এটার নামকরণ করলাম এ, এটার নামকরণ করলাম বি, এটা ও, ঠিক আছে, আর এটার নামকরণ করলাম পি, আর এটার নামকরণ করলাম সি। এবার দেখো ও পিটা আমরা লম্ব দেখতে পাচ্ছি এ বির ওপর, তাহলে এ পির যে মানটা সেটা হাফ অফ এ বি হবে, ঠিক আছে। তাহলে হাফ অফ এ বির মান তো এখানে বলে দিয়েছে 6, মানে 3 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম এপির মান। তাহলে এপির মান 3 সেন্টিমিটার পেয়ে গেলাম। ও থেকে এ, ও থেকে সি, ও থেকে এ, এটা যদি দাগ টেনে দিই, ও থেকে এ এবং ও থেকে সি, এটাকে আমরা 1 সেন্টিমিটার ধরে নিলাম, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণের জন্য। এখানে পি আর সি এর যে মানটা, পি থেকে সি, তার মানটা আমরা কি করে বের করব বলো তো, পি সির মান, আচ্ছা পি থেকে সি এর মানটা বলে দিয়েছে 1, এটা 1 বলে দিয়েছে। তাহলে সুতরাং দিয়ে আমরা ওপির মানটা কি করে বের করব বলো তো, এক্স থেকে -1 সেন্টিমিটার, এক্স থেকে -1 কেন, কারণ পুরো ওসিটা ও থেকে সি পর্যন্ত পুরোটা এক্স, তার মধ্যে পি সি যেটা সেটা 1, তার মানে পুরো এক্স থেকে 1 বাদ দিলেই তো আমরা ওপির মান পেয়ে যাব, ঠিক আছে। এবার দেখো ও এ পি যে দেখতে পাচ্ছ, ও এ পি এই সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাচ্ছিটা কি, ও এ তার স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার সমান সমান এপি স্কোয়ার। আমরা পিথাগোরাসের সূত্র জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার যার যার মান বসিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার, ওপির জায়গায় হচ্ছে x-1 তার হোল স্কোয়ার, আর এপির মানটা হচ্ছে 3-এর স্কোয়ার, ঠিক আছে, এপির মানটা বলে দিয়েছে 3-এর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান সমান, এটা সূত্র ফেললে হবে x² - 2x + 1, আর এটা প্লাস দিয়ে কি রয়েছে 9, তাহলে x² কেটে যাচ্ছে, তাহলে -2x, ঠিক আছে, আর প্লাস দিয়ে 10 = 0 হয়, তাহলে আমরা 2x সমান সমান 10 লিখতে পারি, আর x এর মান 10কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে অঙ্কে x এর মানটা যে জিজ্ঞেস করেছে সেটা আমরা বের করবো কত, 5 সেন্টিমিটার।
এখানে এক্স মানে হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধকে মেনশন করেছে, ঠিক আছে, বৃত্তর যে ব্যাসার্ধ সেটা উত্তর কিন্তু লিখবে। চলে আসছি আমরা, দেখো 8 দাগেরটা, এবিসি সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, এ থেকে বিসির ওপর এডি হচ্ছে একটা লম্ব, বিসি 10 সেমি হলে বিডি 2 সেমি হলে এডির দৈর্ঘ্য কত আমাদেরকে বের করতে হবে। তো দেখো 8 দাগ, তাহলে 8 দাগে আমাদের মেইন যে ছবিটা সেটা হচ্ছে এরকম ছবি হবে। তাহলে এটার নামকরণ করব এ, সরি এটা তো সমকোণ বলেছে, তাই এটা এ, এটা বি, আর এটা সি, আর এটা হচ্ছে ডি, ঠিক আছে। তো আমাদের এখানে কি কি তথ্য দিয়ে দিয়েছে দেখে নিই। বিসি হচ্ছে 10 সেন্টিমিটার বলে দিয়েছে, তারপরে বিডির মানও বলে দিয়েছে হচ্ছে 2 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে সিডির মানটা আমরা কি করে বের করব, সিডির মানটা বেরোবো 10 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 8 সেন্টিমিটার বেরোবে হচ্ছে সিডির মানটা, ঠিক আছে। এবার দেখো এখানে এ বি ডি এবং আরেকটা ত্রিভুজ যেটার নাম হচ্ছে এসিডি, এরা হচ্ছে সদৃশ্য টাইপের ত্রিভুজ, ঠিক আছে। এরা কি ত্রিভুজ, সদৃশ্য। তাহলে সদৃশ্য হলে থ্যালেসের একটা উপপাদ্য পড়ে, উপপাদ্যটা কি, এডি বাই দিয়ে সিডি সমান সমান বিডি বাই দিয়ে এডি। তাহলে আমরা যদি এডি স্কোয়ার করি তাহলে বিডি আর গুণ চিহ্ন দিয়ে সিডি হবে, তাহলে এডি স্কোয়ার সমান সমান বিডির মান বলে দিয়েছে 12 আর সিডির মান বলে দিয়েছে 8। তাহলে এডির মান আমরা কি করব, 8 12 96, মানে রুটের মধ্যে 96, আচ্ছা 12 নয় সরি এটা 2 আছে, বিডির মান 2 আছে, আমি ভুল করে 12 লিখে ফেলেছি, 8 দুগুণী 16, তাহলে 16 যদি আমরা রুট করি তাহলে 4 সেন্টিমিটার বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এডির মান আমাদের যে অঙ্কটায় বলেছে, ঠিক আছে, বা বৃত্তটার যে ব্যাস বলতে পারো, সরি বৃত্তটার ব্যাস নয় এডি, আমি আগেরটা দেখছি, এডির দৈর্ঘ্য কত বের করতে বলেছে, তাহলে আমরা বের করে নিলাম হচ্ছে 4 সেন্টিমিটার। নেক্সট পেজ, নেক্সট পেজে দেখো আমরা 8 দাগেরটা করব, একটি কোণের ডিগ্রি মিনিট ও সেকেন্ডের সংখ্যার সমষ্টি বলে দিয়েছে। তো এই অঙ্কটা আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি যে কোনটি এক্স ডিগ্রি, ধরি কোনটি এক্স ডিগ্রি, এটা আমরা ধরে নিলাম। তাহলে প্রশ্নানুসারে এক্স প্লাস এক্স গুণ 60, আবার যোগ দিয়ে কি হবে এক্স, আবার এটাকে গুণ করতে হবে কত দিয়ে, 3600 দিয়ে, মানে পুরোটা একদম সেকেন্ডে করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এবার কি করব, এখানে লিখে দেবো সংখ্যাটা 4332, এবার এটাকে আমরা সমাধান করব এক্স এক্স আর এক্স, মানে তিনটে এক্স নয় সরি, এখানে এক্স প্লাস 60x আর প্লাস দিয়ে 3600x ইকুয়াল টু 42,932। এবার আমরা কি করব, এটাকে যদি যোগ করে দাও তাহলে 3661 বেরোচ্ছে, সমান সমান 42,932। তাহলে বাদিয়ে আমরা কি করব, এক্স সমান সমান 42,932 আর বাই দিয়ে 3661, এটাকে কাটাকুটি করো, ঠিক আছে, ভাগও করতে পারো, এটাকে ভাগ করে নিতে পারো বা কাটাকুটি করতে পারো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে 1 দিয়ে যাচ্ছে, তারপরে যেটা বেঁচে থাকবে সেটা 2 দিয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স এর মান আমরা পেলাম কত, 12 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এক্স এর মান 12 ডিগ্রি মানে হচ্ছে কোনটা কত ডিগ্রি, 12 ডিগ্রি, এটা করে দেবে। নেক্সট আমরা চলে আসছি দেখো 9 দাগেরটায়, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই সমান সমান 1 হলে এই রাশিটার মান কত আমাদেরকে বের করতে হবে। 10 দাগেরটা দেখো, আমাদের প্রথমে এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে হবে, সাইন এক্স সাইন স্কোয়ার এক্স আছে আর তারপরে রয়েছে সাইন স্কোয়ার ওয়াই। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, সাইন স্কোয়ার এক্সটাকে রেখে 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই আমরা লিখতে পারি। তাহলে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু, এটা আমরা কি করব, সাইন এক্স এটা আমরা কি করব, উল্টে দেব, এটাকে আমরা জানি হচ্ছে কস স্কোয়ার ওয়াই হয়, ঠিক আছে। এবার আমরা কি করব, পুরক্ষণ অনুযায়ী চেঞ্জ করব, পুরক্ষণ অনুযায়ী চেঞ্জ করলে এটা আবার সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা হয়,
আর এখানে থিটা মানে হচ্ছে ওয়াইকে রিপ্রেজেন্ট করছে। তাহলে সাইন স্কোয়ার যদি উঠে যায় তাহলে এক্স এর মান হচ্ছে 90 মাইনাস ওয়াই, আর এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 90। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এর মান আমরা 90 পেয়ে গেলাম। এবার অঙ্কে যেটা দিয়েছে সাইন স্কোয়ার 90 বিয়োগ ওয়াই, ঠিক আছে, সরি কি টুকছে, এটা ভুলভাল টোকা হয়ে গেল। অঙ্কটা কি দিয়েছে একবার দেখে নিই। সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই, আচ্ছা, তো আমরা প্রথমে লিখবো হচ্ছে সাইন এক্স বাই ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই টু, আর তারপরে ছিল হচ্ছে কজ এক্স প্লাস ওয়াই বাই টু। তাহলে আমরা পাচ্ছি এটা 90 অর্ধেক 45, তাহলে এটা আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি। আর এখানে কি রয়েছে, প্লাস দিয়ে রয়েছে, এটা তো প্লাস আছে, তাহলে প্লাস কজ 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর প্লাসেরও হচ্ছে 1/√2। তাহলে 1/√2 1/√2 লসাগু করলে √2, আর ওপরে হচ্ছে 1 আর 1 2। তাহলে 2কে যদি আমরা ভাঙি তাহলে √2 গুণ √2, আর বাই দিয়ে একটা √2, √2 সাথে √2 কেটে গেল, পড়ে থাকছে কি শুধু √2। এটা হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, এইভাবে 10 দাগেরটা করতে হবে। তাহলে দেখো এটা 9 দাগের অঙ্ক ছিল, ঠিক আছে, এটা 9 দাগের অঙ্ক ছিল, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা 9 দাগের হবে। এবার আমরা করব হচ্ছে 10 দাগের অঙ্কটা। গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা এবার 10 দাগ দিয়ে করব। দেখো বলেছে আমরা যদি প্রথমে ধরে নিই যে একটি বাহুর দৈর্ঘ্য এ, তাহলে তার যদি আমরা ক্ষেত্রফল বের করি, ঠিক আছে, তাহলে কিসের ক্ষেত্রফল চেয়েছে, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা এখানে ফেলে দিলাম। ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। আচ্ছা, তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা জানি 4πr²। ঠিক আছে, 4 তারপরে পাই, এখানে আমরা a² করে দিলাম, বা এটাকে আরও ধরতে পারো, এটাকে আর ধরে নাও, ঠিক আছে, আর ধরে নিলে সুবিধা হবে, তাহলে r², তাহলে 4πr²। এবার বলেছে 50% যদি বৃদ্ধি পায়, তাহলে 50% বৃদ্ধি মানে হচ্ছে 150/100, কাটাকুটি করলে ওপরে হচ্ছে 5 দিয়ে 5 দুগুণি 10, 3 পাচ্ছে 15, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3r/2। তাহলে এটার যদি আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করি তাহলে কি বেরোবে, 4πr²। তো আমরা এটা লিখতে পারি হচ্ছে 4π3r/2 তার হোল স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে 4π.9r²/4। তাহলে এটা কি কি হচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, ঠিক আছে, 4 4 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 9πr²। তাহলে বৃদ্ধি কতটা হচ্ছে, বৃদ্ধি হচ্ছে 9πr² থেকে 4টে πr² বিয়োগ যাবে, অর্থাৎ 5টা πr² হচ্ছে। এবার আমাদের করতে হবে বৃদ্ধির হার। আমরা যদি বৃদ্ধির হার বের করি তাহলে কি হবে, 5πr², আর আগে থেকে কি ছিল, আগে থেকে ছিল 4πr² ইন্টু দিয়ে 100, তাহলে πr² কেটে গেল, 4 25 100, আর 5 25 125। ঠিক আছে, 125% হচ্ছে এই অঙ্কটা। চলে আসছি আমরা, দেখো নেক্সট পেজের 11 দাগেরটা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং তার আয়তন বলে দিয়েছে 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আমাদেরকে বের করতে হবে। তো আমরা সূত্র জানি 1/3 πr² ইন্টু এইচ, মানে 12 বলে দিয়েছে, আর এটা হচ্ছে 100 পাই। পাই পাই কেটে গেল, 3 দিয়ে 12কে কাটলে 3 4 12, তাহলে r² এর মান কত বেরোচ্ছে, 4 দিয়ে 100কে ভাগ করলে হয় 25, তাহলে আর এর মান বেরোচ্ছে হচ্ছে 5। ঠিক আছে, আর এর মান আমরা কি পাচ্ছি, 5, তাহলে এখানে ব্যাসার্ধ লিখে দেবে 5 হবে। চলে আসছি আমরা 13 দাগের, সরি 12 দাগ রয়েছে। 12 দাগের অঙ্কটা a1 a2 এরকম করতে করতে an এর গড় মান যদি 5 হয় তাহলে 4টে a1 4টে a2 এরকম করতে করতে 4an এটা যদি থাকে আমরা কি করব, দেখো প্রথমে a1 a2 এরকম করতে করতে a টু দি পাওয়ার n, আর বাই দিয়ে যদি আমরা n দিয়ে ভাগ করি
তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কত 5। এটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার আমরা কি করব, এটা দেখো 4 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে 4a1 4a2, এটা করতে করতে 4an, আর বাই দিয়ে n এর জায়গায় n থাকবে, তাহলে এটাও হয়ে যাবে 4 গুণ 5। তাহলে এদের গড় মানটা তাহলে আমরা কত পাচ্ছি, 4 পাচ্ছে 20, ঠিক আছে। 20 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে। তো যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার নোটিফিকেশন অন করে রেখো। যদি আমায় ফলো করতে চাও, যদি পিডিএফ নিতে চাও, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে। অঙ্ক রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো বা ইনস্টাগ্রামে প্রশ্ন করতে পারো। আর একটা ব্যাচ অলরেডি চলছে, সেটা যদি নেওয়ার ইচ্ছে থাকে তাহলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।